কি খবর? কেমন আছে সবাই? তোমাদের সবাইকে স্বাগতম হচ্ছে এই উচ্চতর গণিতের সেকেন্ড চ্যাপ্টারটাতে। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে বীজগাণিতিক রাশি এবং মোটামুটি খুবই ঝামেলাময় একটা চ্যাপ্টার বলে মনে করো তোমরা সবাই। তো আমি অনেকদিন ধরেই ট্রাই করতেছিলাম এই চ্যাপ্টারের উপরে গুছানো একটা প্লে লিস্ট দেওয়ার জন্য। তো আজকে আমরা শুরু করতেছি চ্যাপ্টারটা। আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে তোমাদের খুব সুন্দর করে একটা নোট সিস্টেমের প্লে লিস্ট গুছিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা সিরিয়াল বাই ক্লাসগুলো যদি করো তাহলে আমার কাছে মনে হয় এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল তো বোর্ডে অবশ্যই আসে, তোমরা দেখে থাকবে, ওই অ্যান্সারটা তোমরা করতে পারবা, তোমাদের মধ্যে আর ভয়টা কাজ করবে না। দ্বিতীয় কথা হচ্ছে এই চ্যাপ্টারটাতে অনুশীলনীতে যে কয়টা ম্যাথ আছে এর থেকে বেশি ম্যাথ আছে হচ্ছে চ্যাপ্টারের কাজে এবং উদাহরণে। তো এই কাজের ম্যাথ এবং অনুশীলনীর ম্যাথ প্রত্যেকটা গুছিয়ে খুব সুন্দর করে টপিক ভিত্তিক একটা প্লেলিস্ট আমরা ইনশাআল্লাহ তৈরি করব। তো শুরু করা যাক চ্যাপ্টারটা। চ্যাপ্টার শুরুতেই আমি বলে নেই, একটু আমরা দেখে নেই যে এই চ্যাপ্টারটাতে আসলে কিভাবে আলোচনা আছে। এই চ্যাপ্টারে প্রথম তোমাদের যেই টপিকটা সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই টপিকটা হচ্ছে বহুপদী। সেই টপিকটা হচ্ছে বহুপদী বা পলিনোমিয়াল, বহুপদী। এই বহুপদী টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠে যাবা তখন হায়ার ম্যাথের সেকেন্ড পেপারের চতুর্থ একটা চ্যাপ্টার আছে বহুপদী এবং বহুপদী সমীকরণ, যেখান থেকে অ্যাডমিশন বুয়েটেও কোশ্চেন আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে। তোমরা তো কিছুদিন পরেই ইনশাল্লাহ ইন্টারে উঠে যাবা, তখন দেখবা এটা খুব বেশি কার্যকরী। তো তোমাদের বহুপদী থেকে বহুপদী সমীকরণ নির্ণয় করা, মূলের প্রকৃতি নির্ণয় করা, এগুলো কিচ্ছু লাগবে না। তোমরা শুধু এখন একটু চিনবা যে বহুপদী কাকে বলে, কি হলে বহুপদী হয়, বহুপদী গুলা দেখতে কেমন হয়, এই বিষয়টা একটু তোমরা আজকে দেখবা। 2 নাম্বার টপিক আছে এই চ্যাপ্টারের উপর, সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য পদ্ধতি। এই ভাগশেষ উপপাদ্য পদ্ধতিটা এমন ভাবে ঢুকতে হবে এই টপিকের মধ্যে যাতে জানি তোমরা এই টপিকটা খুব মনে থেকে ফিল করতে পারো, কারণ এটা খুবই মজার একটা টপিক। আমরা তো সাধারণত উৎপাদকে বিশ্লেষণ করে আসতেছি ক্লাস 8 9 সকল ক্লাস থেকে মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করি, তারপরে হচ্ছে তোমার সূত্রের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করি। এমন কিছু সমীকরণ থাকবে যেগুলা তুমি মিডল টার্ম বা সূত্রের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা না, তখন প্রয়োজন পড়বে তোমার ভাগশেষ উপপাদ্য পদ্ধতিটা। তো এইখানে পদ্ধতিতে যখন ঢুকবো তখন আরো ডিটেইলস আলোচনা করব। 3 নম্বরে এই টপিক থেকে যেটা পড়তে হয় সেটা হচ্ছে সাইক্লিক বা চক্রক্রমিক। সেটা হচ্ছে চক্রক্রমিক রাশি। এই চক্রক্রমিক রাশি আমরা পড়ব এবং এই চক্রক্রমিক রাশির মাধ্যমে আমরা বিভিন্ন রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করব। ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে যেমন উৎপাদকে বিশ্লেষণ করব, এই চক্রক্রমিক রাশির মাধ্যমেও আমরা উৎপাদকে বিশ্লেষণ করা শিখব। এবং 4 নাম্বার, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। এই চ্যাপ্টারে তো আংশিক ভগ্নাংশ আসবেই। এই আংশিক ভগ্নাংশটা হচ্ছে ওই যে চতুর্থ চ্যাপ্টার, নবম চ্যাপ্টার কিংবা যে কোনো চ্যাপ্টারের সাথে ঘ নাম্বারে 4 নাম্বারের জন্য আংশিক ভগ্নাংশটা প্রচুর আসে। তো এই আংশিক ভগ্নাংশ বিষয়টা তোমাকে খুব মনোযোগ দিয়ে বুঝে দেখে এরপরে চ্যাপ্টারটা শেষ করতে হবে। আংশিক ভগ্নাংশ এই হচ্ছে এই চ্যাপ্টারের মনে করো যে মোটামুটি সামারি, যে আমরা কি কি পড়ব। কথা কি বোঝানো গেল? তো আংশিক ভগ্নাংশটা উদাহরণ সহ অনেক বেশি প্র্যাকটিস আমরা করব। আংশিক ভগ্নাংশের উপরে তো ক্লাস হবে, প্রত্যেকটা টপিকের উপরে আলাদা ক্লাস হবে। তো আমরা আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে বহুপদী। তো কথা না বাড়িয়ে মোটামুটি চ্যাপ্টার সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আমরা কি কি পড়বো, চ্যাপ্টারটাতে কি কি থাকতেছে, এই জন্য একটু আলাপ আলোচনা করার চেষ্টা করলাম আর কি। যাই হোক, এই 4টা বিষয় যদি তুমি খুব 100% কনসেপ্ট সহকারে পড়তে পারো, একদম আস্তে করে টপিকের ভিতরে ঢুকবো, বিশাল করে টপিকটা বুঝা ম্যাথ প্রবলেম করে বের হয়ে যাব, তখন দেখবা এই সম্পূর্ণ চ্যাপ্টারটা তোমার সাথে কথা বলা শুরু করবে যে আমি কি কি আসি এই চ্যাপ্টারে, কি কি কোশ্চেন আসবে, কিভাবে তোমার অ্যান্সার করতে হবে। সব যারা ক্লাসটা দেখবা অবশ্যই আমারে পরবর্তীতে জানাবা। কোনো জায়গায় যদি তোমরা ফিল করতে না পারো বা তোমাদের মনে হয় যে কনসেপ্টের সমস্যা আছে, আমাকে ফিডব্যাক দিবা, আমি অবশ্যই ইমপ্রুভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো বহুপদীতে শুরু করি। তাহলে টপিক হচ্ছে বহুপদী। আজকের ক্লাসের মেইন টপিকটাই হচ্ছে বহুপদী। বহুপদী ইংরেজিতে বলা হয় পলিনোমিয়াল। ইংরেজিতে না, পলিনোমিয়াল একটা ল্যাটিন ভাষার শব্দ, যাকে ইংরেজিতে কনভার্ট করলে হয় মেনি টার্মস। মেনি টার্মস বা অনেকগুলা পদ।
তুমি এখানে বাংলা থেকেও বুঝতে পারো বহুপদী, অনেকগুলা পদ। এখন এই বহুপদী বিষয়টা বোঝার আগে আগে একটু বোঝা যাক চলক বিষয়টা কি। চলক, চলক হচ্ছে এমন একটা অজানা রাশি যা সমীকরণকে রিপ্রেজেন্ট করে। তোমাদের বইয়ে সাহিত্যিক সংজ্ঞা দেয়া আছে, সাহিত্যিক সংজ্ঞা থেকে তুমি সহজ সংজ্ঞাটা পড়ো। মনে করো যে এই যে 5 এর সাথে এক্স কিউব, এই যে এখানে এক্স হচ্ছে একটা চলক, এটা অজানা রাশি। এই এক্স এর মান তুমি যে কোনো কিছু দিতে পারো। এই অজানা রাশির মান তুমি ধনাত্মক ঋণাত্মক যে কোনো সংখ্যায় দিতে পারো, দিলে এই সমীকরণের একটা মান পাবা। যেমন মনে করো এক্স প্লাস টু, এক্স প্লাস টু, এখানে এক্স হচ্ছে অজানা রাশি। এই এক্স এর মান যদি 3 হয় অ্যান্সার হয়ে যাবে 5, এই এক্স এর মান যদি 7 হয় অ্যান্সার হয়ে যাবে 9। তার মানে এক্স এর মান যে কোনো কিছুই হতে পারে। এই এক্স এর মান যদি মনে করো যে -3 হয় তাহলে অ্যান্সার হয়ে যাবে -1। তাহলে চলক হচ্ছে সেই রাশিটা, সেই অজানা রাশি যে সমীকরণকে রিপ্রেজেন্ট করে বা সমীকরণের প্রতিনিধিত্ব করে, তাকে বলা হয় চলক। এখানে 2, এটা তো একটা ধ্রুবক সংখ্যা। এই 2 এর মান কি ফিক্সড? এটা যেমন বাংলাদেশে তুমি 2 বলতেছ, এটাকে যদি তুমি আমেরিকাতে যাও তাও সে 2ই থাকবে। তুমি যদি ইউরোপের কোন দেশে যাও, সে যদি ইংলিশ বুঝে, এটা 2ই থাকবে। কথা কি বোঝানো গেল? লেখার ভঙ্গি ভিন্ন হতে পারে কিন্তু এই 2 তো 2ই। তাহলে যেই রাশিগুলোর মান ফিক্সড তাদেরকে বলা হয় কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি। যেমন এখানে 2 ধ্রুবক রাশি। এই ধরনের আরো কিছু ধ্রুবক রাশি আছে, যেমন পাই। পাই তোমরা ব্যবহার করো 3.1416, পায়ের মান সব সময় ফিক্সড। এরপরে তোমরা ব্যবহার করো ই, এর মান হচ্ছে 2.718 ডট 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 ডট, অমূলক সংখ্যা। এগুলো হচ্ছে ফিক্সড রাশি, এগুলাকে বলা হয় ধ্রুবক। আরো কিছু দেখো, এই যে মহাকর্ষীয় ধ্রুবক বড় হাতের জি, এগুলা ধ্রুবক রাশি। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে ধ্রুবক রাশি হচ্ছে যাদের মান ফিক্সড, এবং চলক হচ্ছে যে সমীকরণকে রিপ্রেজেন্ট করে। এইবার আসো বহুপদ। পদ তো তোমরা হচ্ছে বাংলায় পড়ছো, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াপদ, এই 5টা পদ পড়ে আসছো। এখন কথা হচ্ছে ম্যাথের মধ্যে বীজগণিতের ক্ষেত্রে পদ কিভাবে হিসাব করব। যেমন মনে করো যে তুমি এই যে 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5, এই যে যে লেখাটা লেখলা, এই লেখার মধ্যে পদ আছে 3টা। তাহলে কিভাবে পদ 3টা হলো? তুমি তো বলতে পারো এখানে 2 আছে, 2 এর সাথে x আছে, তার উপরে আবার স্কয়ার আছে, সুতরাং 2x স্কয়ার। এই সম্পূর্ণটার মধ্যে তো 3টা ভিন্ন ভিন্ন রাশি আছে। 2x উপরে আছে স্কয়ার, উপরে কিউবও থাকতে পারতো, তাহলে এখানেই তো 3টা পদ থাকার কথা না। এই সম্পূর্ণটা মিলা হচ্ছে একটা পদ। তাহলে পদটা কিভাবে আলাদা করা হবে? একাধিক বীজগাণিতিক রাশি যদি যোগ অথবা বিয়োগ অবস্থায় থাকে তাদের আলাদা আলাদা পদ বলা হয়। রিমেম্বার, যোগ অথবা বিয়োগ অবস্থায় থাকতে হবে। গুণ এবং ভাগ অবস্থায় থাকলে তুমি কিন্তু তাকে পদ বলতে পারতেছ না। যেমন আমি যদি একটা বীজগাণিতিক রাশি দেখি, তাহলে এখানে তোমার পদ আছে হচ্ছে কয়টি? 3টি পদ আছে। তাহলে অ্যান্সারটা হয়ে গেল 3টি পদ। এখন যদি আমি তোমাকে এভাবে বলি যে 2x কিউব ইন্টু 5x স্কয়ার প্লাস না, ইন্টু 3z মাইনাস 10, এই ধরনের একটা সংখ্যা যদি বলি, তাইলে দেখো ঘটনা কি? 2x কিউব, এরপরে তুমি পাচ্ছ গুণ চিহ্ন, সো তোমাকে থামা যাবে না, তুমি আরো যাচ্ছ। এরপরে এখানে আবার গুণ চিহ্ন, কারণ বীজগণিতের মাঝখানে কোনো চিহ্ন নাই মানেই তো গুণ চিহ্ন, তাই না? এরপরে এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত যতগুলা রাশি আছে তাদের মাঝে কোনো যোগ অথবা বিয়োগ চিহ্ন নাই, যা আছে গুণ চিহ্ন। সুতরাং এই সম্পূর্ণ রাশিটুকু হবে একটা পদ, আর এই যে এখানে 10 একাই হবে একটা পদ। সুতরাং এই রাশিতে পদ আছে 3টি। অনুরূপ ভাবে যদি এরকম ভাবে হিসাব করা হয় 2x y z a b c ইন্টু 3x স্কয়ার ইন্টু 5x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই হচ্ছে 2x, এই ধরনের একটা রাশি যদি হিসাব করে, এখন তোমাকে বললো এখানে কয়টা পদ আছে, তুমি এখানে কি অ্যান্সার দিবে? এইখানে কয়টা পদ আছে? সো তুমি স্বাভাবিকভাবে ভাবতেছো যে মাত্র যেহেতু বলছি গুণ চিহ্ন দিলে পদগুলা চেঞ্জ হবে না, একটা পদ হবে, তাহলে তুমি ভাবতেছো 1 2 3 4, এখানে সবগুলা মিলিয়ে পদ আছে একটা এবং নিচে একটা পদ আছে, তো তুমি স্বাভাবিকভাবে অ্যান্সার দিবা হচ্ছে 2। কিন্তু না, এখানে পদ আছে হচ্ছে একটি। এখানে কয়টি পদ আছে? একটি। কারণ দেখো আমি কিন্তু ফার্স্টেই বলছি যোগ অথবা বিয়োগ চিহ্ন থাকলে দুইটা বীজগাণিতিক রাশিকে দুইটা ভিন্ন পদ বলবো। উপরের বীজগাণিতিক রাশিটার সাথে নিচের বীজগাণিতিক রাশিটা গুণ অবস্থায় আছে,
সরি ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় থাকলেও একই পদ হবে, গুণ অথবা ভাগ অবস্থায় থাকলে একই পদ হবে। যদি যোগ অথবা বিয়োগ অবস্থায় থাকতো তাহলে ভিন্ন ভিন্ন পদ হইতো। যেমন মনে করো যদি আমি এটাকে এইভাবে লিখতাম 2 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস 3x স্কোয়ার প্লাস 5x⁵ এইভাবে যদি বলতাম তাহলে তোমার পদ সংখ্যা কয়টা হইতো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। তখন পদ থাকতো হচ্ছে 9টি। তাইলে মনে হয় ক্লিয়ার হইলো যে পদ কয়টা আছে এটা কিভাবে বুঝবো। যোগ অথবা বিয়োগ চিহ্ন না থাকলে একাধিক পদও যদি থাকে, মানে যোগ অথবা বিয়োগ চিহ্ন না থাকলে একাধিক রাশিও যদি গুণ অবস্থায় অথবা ভাগ অবস্থায় থাকে সেই ক্ষেত্রে পদ বলা হবে একটা। সো আরেকটা চমৎকার উদাহরণ দেই, এই উদাহরণটা বুঝলে তোমাদের এইগুলা ক্লিয়ার হয়ে যাবে। মনে করো বিষয়টা এরকম, 3x প্লাস 2y মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই 5x মাইনাস m ইন্টু পি। এখন এইখানে পদ আছে কয়টি তোমাকে যদি কোশ্চেন করা হয়? এইখানে কিন্তু এখন একটি পদই আছে। একটু অবাক হয়ে গেল না? এইখানে পদ আছে কয়টা? একটা। এই সম্পূর্ণটা একটা পদ, উপরের রাশি এবং নিচের রাশি ভাগ অবস্থায় আছে। উপরের বীজগাণিতিক রাশির সাথে নিচের বীজগাণিতিক রাশি ভাগ অবস্থায় আছে, তাহলে পদ হচ্ছে একটা। কিন্তু তোমাকে যদি বলে লবের মধ্যে কয়টা পদ আছে, সেই ক্ষেত্রে হিসাবটা হবে কিন্তু লবের হিসাব। তাহলে লব এ পদ আছে 1 2 3টি, লবে পদ আছে 3টি, এবং হরের মধ্যে পদ আছে, হর এ পদ আছে হচ্ছে 2টি। কিন্তু সম্পূর্ণ বীজগাণিতিক রাশিটা কিন্তু একটি পদ, কারণ উপরের বীজগাণিতিক রাশির সাথে নিচের বীজগাণিতিক রাশি ভাগ অবস্থায় আছে। সুতরাং এইটা একটি পদ, এটা একটি পদ। শুধু তাই না, যদি বিষয়টা এইরকম ভাবে থাকতো 3x প্লাস 2y মাইনাস জেড স্কোয়ার, এর সাথে যদি এইভাবে গুণ অবস্থায় থাকতো 5x মাইনাস এমপি, এখানেও কিন্তু একটি পদই আছে। এখানে কয়টি পদ আছে? এখানেও একটি পদই আছে। কথাগুলো বুঝো, এখানে দুইটা বীজগাণিতিক রাশি গুণ অবস্থায় আছে, তার মানে সম্পূর্ণটা মিলে হচ্ছে আমাদের একটি পদ। এদের ভিতরে আবার একটা, দুইটা, তিনটা পদ আছে, এইখানে ভিতরে দুইটা পদ আছে, ইটস ওকে, কিন্তু এই সম্পূর্ণটা মিলা হচ্ছে একটা পদ। তাইলে এটা তুমি বলতে পারো যে না আমি এটা মানি না। উৎপাদকে বিশ্লেষণ তো সবাই করছো, করছো না? এর মধ্যে একটা সরকারি উৎপাদকে বিশ্লেষণ আছে, সেটা কি? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এইটার মাধ্যমেই তো আমরা মোটামুটি মিডল টার্ম করা শিখি। উৎপাদকে বিশ্লেষণের সংজ্ঞাটা যদি দেখো, একাধিক বীজগাণিতিক রাশিকে একটি পদে পরিণত করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। এখানে একটি, দুইটি, তিনটি পদ আছে, এই তিনটি পদকে একটি পদে পরিণত করব। তো এটাকে মিডল টার্ম করলে কি হয় বলতো? x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো তো এখানে কিন্তু ব্র্যাকেটের ভিতরে একটা, দুইটা পদ, এখানেও দুইটা পদ, কিন্তু সম্পূর্ণটাকে আমরা কি বলতেছি? একটি পদ বলতেছি, কারণ মাঝখানে গুণ চিহ্ন আছে। তা এটাই তো তোমরা করে আসছো। তাহলে উপরেরটার উৎপাদকে বিশ্লেষণ যদি নিচেরটা হয়, তাহলে এইখান থেকেই তো প্রমাণ হয়ে যায় যে এই যে এখানে x মাইনাস 3 এবং x মাইনাস 2 মানে পদ আছে হচ্ছে একটা। x মাইনাস 3 এবং x মাইনাস 2 গুণ অবস্থায় আছে মানে কি? পদ আছে একটা। একটা পদে যদি পরিণত না হতো তাহলে যে এটা উৎপাদকে বিশ্লেষণ হয়েছে এই কথাটা তো তুমি বলতে পারতা না। তাহলে আশা করি পদ সংখ্যা তোমরা এখন বের করতে পারবা। তোমরা নিজেরা এরকম উদাহরণ লিখে লিখে পদ সংখ্যা বের করবা। এখন কোশ্চেন হচ্ছে বহুপদী। তাইলে এই যে তোমার আমি 1 নাম্বার উদাহরণটা লিখছি, 1 নাম্বার উদাহরণে তোমার মোটামুটি পদ আছে 3টা। সুতরাং আমি বলতে পারি 1 নং উদাহরণ একটি বহুপদী। বহুপদী মানে কি? একাধিক পদ আছে। 1 নং উদাহরণ একটি বহুপদী। আরেকটা উদাহরণ যদি আমি দেই, মনে করো বড় একটা উদাহরণ দেই, 5x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 7, এইটাও কি? একটি বহুপদী। এটাও একটি বহুপদী। আরো উদাহরণ আমি দিব, কিন্তু আমরা কাকে বহুপদী বলবো কাকে বহুপদী বলবো না এই বিষয়টা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। এখন আমি যদি তোমাকে বলি যে 5x এইটা কি বহুপদী হবে কি হবে না? 5x কি বহুপদী হবে নাকি বহুপদী হবে না? তুমি মাত্র দেখছো একাধিক পদ যদি থাকে তাকে বহুপদী বলা হয়। এখন একটা পদকে তো বহুপদী বলা যাবে না, তোমার মাথায় তো এটাই আসতেছে। কিন্তু না,
তুমি বিশ্বাস করো 5x হচ্ছে বহুপদী, আমি অবশ্যই এখন সংজ্ঞাটা দিব। 5x হচ্ছে একটা বহুপদী। তাহলে আরেকটা উদাহরণ দেই। আরেকটা উদাহরণ হচ্ছে আমি যদি লিখলাম শুধু 5 যার মধ্যে চলকই নাই, এই চলক ছাড়া 5 কি বহুপদী হবে? এখন তোমার কাছে কি মনে হয়? চলক ছাড়া শুধু 5 সে কি বহুপদী হবে? তখন কিন্তু তুমি কনফিউশনে পড়ে গেছো। আচ্ছা, তোমাকে যদি বললাম রুট ওভার x, এইটা কি বহুপদী হবে? তখন তুমি কনফিউশনে পড়ে গেছো। তোমাকে যদি বলি 0, এটা কি বহুপদী হবে? তখন তুমি কনফিউশনে পড়ে গেছো যে 0 কি বহুপদী হবে কি হবে না। তাহলে 5x বহুপদী আমি বলছি, তুমি মেনে নিছো, কিন্তু কনসেপ্ট তো ক্লিয়ার হয় নাই। তোমার মাথায় কোশ্চেন যে কিভাবে হইলো? বহুপদী মানে বহুপদ, একের অধিক অ্যাটলিস্ট হইতে হবে বহুপদ হতে গেলে। এখানে একটি পদকে বহুপদী বলতেছি কেন? আচ্ছা, তাহলে এই যে লাস্টের যে উত্তরগুলা, এই উত্তরগুলা একটু এইখানে রইলো। এই যে এখানে 5x, 5 রুট ওভার x এবং 0, এই চারটার উত্তর তোমরা নিজেরাই দিবা। আমি আগে একটু বহুপদীর সংজ্ঞাটা পড়ে আসি, কি বলো? তাহলে বহুপদীর সংজ্ঞাটা একটু খেয়াল করো। আমি তাহলে এই বিষয়গুলো একটু মুছে দেই। বহুপদীর সংজ্ঞাটা লেখার আগে এই বিষয়গুলো আমি একটু মুছে দেই, কারণ সংজ্ঞাটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। এক বা একাধিক পদযুক্ত রাশিকে বহুপদী রাশি বলা হবে যদি, তাহলে সংজ্ঞাটার প্রথম লাইন কি? এক বা, তোমরা অবশ্যই আমার সাথে লিখবা, এক বা একাধিক পদযুক্ত, এক বা একাধিক পদযুক্ত রাশিকে বহুপদী, এক বা একাধিক পদযুক্ত রাশিকে বহুপদী রাশি বলা হবে যদি, বহুপদী রাশি বলা হবে যদি দুইটা শর্ত সে মেনে চলে। এক নাম্বার শর্ত, এক বা একাধিক পদযুক্ত রাশিকে বহুপদী বলা হবে যদি চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়। যদি, এক নাম্বার শর্ত হচ্ছে চলকের ঘাত, চলকের ঘাত, ঘাত মানে তো তোমরা বুঝো পাওয়ার বা সূচক। চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, প্রত্যেকটা কথার মধ্যে লজিক আছে। এই অঋণাত্মক কথাটার মধ্যেও লজিক আছে, পূর্ণ সংখ্যা কথাটার মধ্যেও লজিক আছে। অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়। চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা কথাটা আগে বুঝা নেই। আচ্ছা, অঋণাত্মক মানে কি? ধনাত্মক সংখ্যাগুলাকেই তো অঋণাত্মক সংখ্যা বলা হয়। সো আমি অঋণাত্মক না বলে এইখানে যদি আমি ধনাত্মক সংখ্যা বলতাম, তাইলে আমার কি প্রবলেম ছিল? এখানে শুধু আমি ধনাত্মক সংখ্যা বলে দিতাম, তাইলে তো কোনো প্রবলেম ছিল না। তাহলে চলকের ঘাত ধনাত্মক হতে হবে প্রথম কন্ডিশন, কিন্তু আমি অঋণাত্মক বলছি। ধনাত্মক সংখ্যা মানে হচ্ছে 1, এটা একটা ধনাত্মক সংখ্যা, 2 এটা একটা ধনাত্মক সংখ্যা, 3 এটা একটা ধনাত্মক সংখ্যা। এইভাবে যেতে যেতে আমি একটা সময় কত পর্যন্ত যেতে পারবো? প্লাস ইনফিনিটি পর্যন্ত চলে যেতে পারবো। তাহলে এইগুলা হচ্ছে ধনাত্মক সংখ্যা। একটা বিষয় বুঝো, চলকের ঘাত ধনাত্মক সংখ্যা, কিন্তু আমি বলছি অঋণাত্মক। অঋণাত্মক কথাটার মানে হচ্ছে কি? চলকের ঘাত শূন্য হতে পারে, 0 হতে পারে। তার মানে অঋণাত্মক দ্বারা বোঝায় 0 থেকে ইনফিনিটি। তাহলে অঋণাত্মক দ্বারা কি বোঝাচ্ছি? 0 থেকে 1 2 3 4 এইভাবে যাবে ইনফিনিটি পর্যন্ত। 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সংখ্যাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। বুঝছো লজিকটা? বুঝছো? শুধুমাত্র ধনাত্মক দ্বারা 1 থেকে ইনফিনিটি, আর অঋণাত্মক যখন বলবো 0 একটি অঋণাত্মক সংখ্যা, 0 ঋণাত্মক সংখ্যা না, কিন্তু শুধুমাত্র ধনাত্মক সংখ্যার মধ্যে কিন্তু 0 কে কাউন্ট করতে পারবা না। তার মানে চলকের ঘাত 0 হইলে সেইটাকে আমি বহুপদী বলতে পারবো। তাহলে আমি এই যে এখানে দেখো 5 লিখছি না, তাহলে 5 ইনটু x টু দি পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1। তাহলে এখন তুমি বলো তো 5 x টু দি পাওয়ার 0 মানে কি? শুধু 5 লেখা যায়। এই 5 কি বহুপদী হবে কি হবে না? 100% বহুপদী হবে, কারণ চলকের ঘাত শূন্য হইলেও তাকে বহুপদী বলা যায়। তাহলে 5 একটি বহুপদী সংখ্যা। এবার তুমি অ্যানসার দাও তো 0, এই 0 কি বহুপদী হবে কি হবে না? অবশ্যই বহুপদী হবে। কারণ কি? কারণ হচ্ছে মনে করো যে 0 ইনটু x টু দি পাওয়ার 0, চলকের ঘাত 0 কে এইভাবে লেখা যায় না, তাহলে এটাও একটা বহুপদী সংখ্যা হবে। আচ্ছা, কেবল তো একটা কন্ডিশন গেল, আরেকটু কন্ডিশনটা
বিশ্লেষণ করে নেই, তাহলে অঋণাত্মক শব্দের বিশ্লেষণটা গেল এইটা 0 থেকে 1 2 3 4 5 এইগুলা হইতে হবে। দ্বিতীয় কথা, এই যে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে কি? কোনো দশমিক সংখ্যা হতে পারবে না। এই যে রোট এক্স মানে কি? এক্স এর উপরে পাওয়ার হাফ, এটা কি পূর্ণ সংখ্যা? এটা তো কখনোই পূর্ণ সংখ্যা না, এটা ভগ্নাংশ। সুতরাং রোট এক্স বহুপদী হবে না। শুধু রোট না, কিউবিক রোট, 4 রোট, যত রোটই দাও ওই সংখ্যাগুলো বহুপদী হবে না। বহুপদী হতে গেলে পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, দ্যাট মিন্স 0 1 2 3 4 5 6 এইভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে, কোনো ভগ্নাংশ হতে পারবে না। চলকের পাওয়ার 0 হতে পারবে, যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারবে, কোনো ভগ্নাংশ হতে পারবে না, ঋণাত্মক তো হতেই পারবে না। তাইলেই হচ্ছে তাকে বহুপদী বলা যাবে। আরেকটা ছোট কন্ডিশন আছে, সেটা হচ্ছে রাশিটি সসীম হতে হবে। 2 নাম্বার, রাশিটি কি হতে হবে? রাশিটি সসীম হতে হবে, সসীম হতে হবে। যেমন মনে করো তোমাকে একটা বহুপদী দিলাম এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2 প্লাস এরকম ডট ডট দিয়ে দিলাম, মানে এটা কোথায় যায় শেষ হয়েছে তুমি জানো না, তাইলে এইটাকে তুমি বহুপদী বলতে পারবা না। এইটা বহুপদী নয়, এটা বহুপদী নয়। তারপরে আরো আছে, তোমরা যখন উপরের ক্লাসে উঠবা, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এমন একটা সংখ্যা 1 প্লাস এক্স ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট। এইগুলাকে বলা হয় ম্যাকলরিনের ধারা। ম্যাকলরিনের ধারা অনুযায়ী এদেরকে বিস্তার করা যায়, এদের কখনোই ধারাটা শেষ হয় না, এই জন্য এগুলা বহুপদী না। তাইলে এইবার চলো উদাহরণে যাওয়া যাক। আমরা সংজ্ঞার মধ্যে দেখে আসলাম যে বহুপদী হওয়ার শর্ত কি? চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা। দ্বিতীয় কথা হচ্ছে চলকটি সসীম হতে হবে, অসীম হতে পারবে না। এইবার কিছু পারফেক্ট উদাহরণ দেখা যাক যে আমরা বহুপদী কিভাবে নির্ণয় করব। তাহলে খুব মনোযোগ দাও, বহুপদী কিভাবে নির্ণয় করব। এখন আমি তোমাকে একটা একটা করে উদাহরণ দিতে থাকি। যেমন মনে করো তোমার সামনে দেওয়া হইল x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 3 ডিভাইডেড বাই x প্লাস 4। এইটা কি বহুপদী রাশি হবে কি হবে না? এইটা বহুপদী রাশি হবে না। কেন হবে না? এই যে দেখো তো, এই টার্মটার মধ্যে x টা নিচে আছে, নিচের x কে উপরে উঠলে কি x ইনভার্স হয়ে যায়? আমি কি পড়ছি? চলকের ঘাত ঋণাত্মক হতে পারবে না। সুতরাং এই রাশিটি কিন্তু বহুপদী নয়। এই রাশিটি কি বহুপদী নয়। আমি কি বুঝাইতে পারলাম? এইবার আসো, তোমাকে যদি আরো রাশি দেওয়া হয়, যেমন মনে করো যে তোমাকে এই ধরনের একটা রাশি দেওয়া হইলো, তোমাকে বললো সাইন এক্স, তোমরা তো ত্রিকোণমিতির সাথে আছোই, সাইন এক্স কি বহুপদী? সাইন এক্স বহুপদী নয়, সাইন এক্স বহুপদী নয়। কারণ কি? সাইন এক্স কে ম্যাকলরিনের ধারা অনুযায়ী বিস্তার করা যায়। কিন্তু তোমাকে যদি বলে সাইন 45 ডিগ্রি, এক্স এর মান দেওয়া আছে, এর মান ফিক্সড, এটা কিন্তু বহুপদী হয়ে যাবে। এটা কি হবে? বহুপদী হবে। যাই হোক, আমরা সাইনে না যাই। তাহলে তোমাদের বইয়ে কাজের মধ্যে কিছু ম্যাথ দেওয়া আছে যে বহুপদী হবে কি হবে না, আমরা সেই বক্সটাকে সলভ করে দিই, তাহলে তোমাদের জন্য সব থেকে সহজ হবে। তার আগে বহুপদীর মধ্যে এগুলা গেল এক চলক বিশিষ্ট বহুপদী। এবার আমরা দুই চলক বিশিষ্ট বহুপদী দেখে আসি। দেখো, আমি যদি বলি তোমাকে, উদাহরণ দেই, মনে করো এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 5x ইন্টু রুট ওভার ওয়াই মাইনাস জেড কিউব। এই রাশিটি বহুপদী হবে কি হবে না? তখন তুমি কনফিউশনে, কারণ এইখানে এক্সও আছে ওয়াইও আছে, তুমি জানো না যে কোনটা চলক। যদি কোনো কিছু না বলে দেয় তাহলে ধরে নিতে হবে দুইটাই চলক। আবার যদি কোনো কিছু না বলে দেয় ধরে নিতে হবে দুইটাই চলক। আর যদি বলে দেয় এই ফাংশনটাকে যদি এইভাবে লেখে, এটা হচ্ছে পি অফ এক্স, এক্স এর একটি ফাংশন, এরপরে যদি লেখে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 5x রুট ওভার ওয়াই মাইনাস জেড কিউব লিখলো। এখন বলো এটা কি বহুপদী হবে নাকি হবে না? এটা অবশ্যই বহুপদী হবে। এটা কি হবে? বহুপদী হবে।
এখন কোশ্চেন করতে পারো কেন বহুপদী হলো, এইখানে ওয়াই এর মধ্যে রুট আছে, রুট থাকলে কোনো সংখ্যা বহুপদী হয় না, কারণ সেটার পাওয়ার হচ্ছে ভগ্নাংশ। কিন্তু তুমি দেখো তো পি অফ এক্স মানে কি, এই ফাংশনের চলক বা রিপ্রেজেন্টেটর হচ্ছে এক্স, তার মানে এই ফাংশনে ওয়াই তো চলকই না। আমি জানি চলকের ঘাত বা পাওয়ার ভগ্নাংশ হতে পারবে না, কিন্তু ওয়াই তো ধ্রুবক এখানে, তাহলে ওয়াই এর পাওয়ার যা মনে হয় তাই হোক, এটা একটা বহুপদী হবে। তোমার খালি দেখতে হবে এক্স, এক্স এর পাওয়ার কিউব, এক্স এর পাওয়ার স্কয়ার, এক্স এর পাওয়ার 1, সুতরাং অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবং এটা তো শেষ হয়েছে, এটা তার অসীম ধারণা, সুতরাং এটা একটা বহুপদী। কিন্তু কোশ্চেনটা তখন দাঁড়াবে যখন তোমাকে বলে দিবে এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই যখন বলে দিবে, তখন কিন্তু তোমার কাছে দুইটাই চলক, দুইটাই চলক, এক্স ও চলক ওয়াই ও চলক, এক্স ও চলক ওয়াই ও চলক, তখন কিন্তু এই যে রাশিটি বহুপদী হবে না। এক্স ও চলক ওয়াই ও চলক হইলে তখন এই রাশিটিকে তুমি বহুপদী বলতে পারবা না, কারণ ওয়াই এর উপরে রুট আছে, ভগ্নাংশ আছে, এটা বহুপদী হতে পারবে না। তাইলে দুই চলক বিশিষ্ট সমীকরণ, তিন চলক বিশিষ্ট সমীকরণও থাকতে পারে। মনে করো পি অফ এ বি সি, এখানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3ab প্লাস 3bc প্লাস 3ca, এই ধরনের যদি থাকে, তাহলে দেখো এ কিউব বি কিউব সি কিউব পূর্ণ সংখ্যা, এ বি বি সি সি এ সবগুলার পাওয়ারই পূর্ণ সংখ্যা, সুতরাং এটা তিন চলক বিশিষ্ট একটি বহুপদী। তাহলে বহুপদী এক চলক বিশিষ্ট হতে পারে, দুই চলক বিশিষ্ট হতে পারে, তিন চলক বিশিষ্ট হতে পারে, চার চলক বিশিষ্ট অবশ্যই হতে পারবে, তাহলে অনেক চলক বিশিষ্ট বহুপদী হতে পারে। আচ্ছা, এইবার আসো বহুপদী রাশির মাত্রা এবং সমীকরণ নির্ণয়টা একটু দেখে নেই। মাত্রা এবং সমীকরণ কি, সরি, আমরা তিনটা জিনিস দেখব। এই যে উপরের রাশিটা, উপরের ইয়াটা রইলো, উদাহরণটা রইলো, মাত্রা এবং সমীকরণ। আর একটু সহজ উদাহরণ দেই, তোমাদের বইয়ে আছে এই ধরনের উদাহরণ দেই। মনে করো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা একটা। আরেকটা উদাহরণ দিলাম, মনে করো যে এক্স কিউব, সরি এ দিয়েই দেই উদাহরণ, এখানে চলক হিসাবে এ কে নেওয়া যে কথা, এক্স কে নেওয়া একই কথা। তাহলে আরেকটা উদাহরণ দিতে পারি আমরা, এ কিউব প্লাস 3a বি স্কয়ার প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব দিলাম। এই দুইটাই তো অবশ্যই বহুপদী। দেখো এখানে চলক মনে করো এ বি, দুইটাই হচ্ছে চলক। এখন তোমাকে যখন মাত্রা বের করতে হবে, তিনটা জিনিস বের করতে বলে, মাত্রা, মুখ্য পদ, মুখ্য পদ, মুখ্য সহগ, মুখ্য সহগ এবং ধ্রুব রাশি, ধ্রুব পদ। এই চারটা বিষয় তোমাকে এখান থেকে বের করতে বলবে। এখন কোশ্চেন হচ্ছে মাত্রা কি, কোন একটা সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত যার মধ্যে আছে সেইটাই হচ্ছে মাত্রা। যেমন এখানে চলকের ঘাত কত, এ কিউব সর্বোচ্চ ঘাত, কিন্তু এখানে দেখো বি কিউবও আছে। আবার দেখো যখন একাধিক চলক থাকবে তখন তাদের মাত্রাটা যোগ করে নিতে হবে, ওখানে আমি পরে যাচ্ছি। আগে আমি সহজ একটা উদাহরণ দিয়ে আসি, উপরের উদাহরণটা দিতে যাই একটু ঝামেলা হয়ে গেল। এই যে মনে করো যে x টু দি পাওয়ার 5 মাইনাস 3x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব মাইনাস 5, এই হচ্ছে একটা সমীকরণ। এখন এইখানে সমীকরণের সহগ দিয়ে দিলাম 10, এই সমীকরণের মাত্রা কত, তাহলে এই সমীকরণের চলক হচ্ছে x, x এর সর্বোচ্চ ঘাত কত আছে দেখো তো, x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 5, তাহলে মাত্রা হচ্ছে কি সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ সূচক, তাহলে এই সমীকরণের মাত্রা হচ্ছে 5, এটা হচ্ছে 5 মাত্রার সমীকরণ। এই সমীকরণের নামই হবে 5 ঘাতী সমীকরণ বা 5 মাত্রার সমীকরণ। তাহলে x এর পাওয়ার যেটা সর্বোচ্চ হবে সেই অনুযায়ী ওই সমীকরণের পরিচিতি আসবে। এই সমীকরণের পরিচিতি হচ্ছে সর্বোচ্চ। যেমন মনে করো গ্রামে যদি কোনো বাড়িতে কেউ একজন ডাক্তার থাকে, তখন ওই বাড়ির নাম কি হয়ে যায়, ডাক্তার বাড়ি হয়ে যায়। কোনো একটা বাড়িতে যদি একজন শিক্ষক থাকে, তখন ওই বাড়ির নাম হয়ে যায় মাস্টার বাড়ি। ঠিক আছে, তেমনি
কোন সমীকরণের মধ্যে চলকের সর্বোচ্চ ঘাত যেটা হবে ওই সমীকরণের নাম হবে ওই ঘাতের উপর। এটা 5 ঘাতি সমীকরণ। যদি এরকম থাকতো 3x³ - 1, এটাও একটা সমীকরণ। এটা 3 ঘাতি সমীকরণ, কারণ ঘাত হচ্ছে 3। যদি এমনটা থাকতো x² + 1, এইটা দ্বিঘাতি সমীকরণ, এটার ঘাত হচ্ছে 2। কথাকে বুঝাইতে পারছি? তাইলে সর্বোচ্চ মাত্রা যেটা থাকবে সেটাই হচ্ছে সেই সমীকরণের নাম। তাহলে এই সমীকরণের মাত্রা হচ্ছে 5। এবার মাত্রার যে পদ, এই পদটাকেই বলা হয় মুখ্য পদ। তাহলে মুখ্য পদ হচ্ছে 10 × x⁵, এটা হচ্ছে মুখ্য পদ। আর মুখ্য সহগ হচ্ছে এই যে মুখ্য পদের যে সহগ, তার মানে 10, এটা হচ্ছে মুখ্য সহগ। আর এই সমীকরণে চলক বর্জিত রাশি একটা -5, এই -5টা হচ্ছে ধ্রুবপদ। কথা কি বোঝানো গেল? তাহলে এই ধরনের আরো একটা উদাহরণ যদি দেই, মনে করো যে এটা মুছে দিলাম, সবগুলো মুছে দিলাম। এখন তোমাকে এই ধরনের আরো উদাহরণ দেওয়া যাক। যেমন মনে করো যে p(x) = আমি দিয়ে দিলাম হচ্ছে x³, এখানে দিলাম 3x³। সরি, আরেকটু জটিল করা যাক। মনে করো যে এইভাবে দিলাম 3kx³ - 5x² + 2। তাহলে প্রথম কথা, এটা একটা বহুপদী, কোনো সন্দেহ নাই। এবং এখানে দেখো চলক হচ্ছে x, x এর সর্বোচ্চ মাত্রা হচ্ছে 3। তাইলে এটা একটা 3 মাত্রার সমীকরণ। এর মুখ্য পদ হবে এই যে x³ রিলেটেড যে পদটা, সম্পূর্ণটাই মুখ্য পদ। এবার মুখ্য সহগ কত হবে এটা নিয়ে একটু আলোচনা করা যাক। মুখ্য সহগ এখানে দেখে তোমার কাছে মনে হবে 3, কিন্তু অ্যাকচুয়ালি মুখ্য সহগ হবে 3k। কারণ কি, x হচ্ছে চলক, এই x ব্যতীত যতটুকু অংশ আছে সম্পূর্ণ অংশই হবে মুখ্য সহগ। এখানে যদি k এর সাথে y ও থাকতো, তুমি কিন্তু শিওর যে চলক হচ্ছে x, তার মানে 3ky, এই পুরাটাই হয়ে যাইতো তখন মুখ্য সহগ। আর ওই যে ধ্রুবপদ হচ্ছে 2, যদি 2 না থাকতো তাহলে এখানে ধ্রুবপদ নাই, ধ্রুবপদ হচ্ছে 0। কথা কি বোঝানো গেল? এই হচ্ছে এক ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ। এবার চলো একটু দ্বিঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের মাত্রা, মুখ্য পদ এবং মুখ্য সহগ বোঝা যাক। দ্বিঘাত বিশিষ্ট যদি হয়, মনে করো যে x⁵ প্লাস হচ্ছে 2x² y⁴ প্লাস হচ্ছে y⁵। এটা একটা বহুপদী। যখন একাধিক পদ থাকবে, মনে করো x² y², তখন মাত্রা হবে কি জানো? এই দুইটারই মাত্রার যোগফল হবে 2 + 2 = 4। তাহলে এই যে এটা যদি একটা বহুপদী হয়, এর মাত্রা হবে 4। তাহলে এখন আসো আমাদের সমীকরণে, এখানে x এর মাত্রা 5, কিন্তু এখানে x এবং y গুণ অবস্থায় আছে, তার মানে চলক তো দুইটা। তোমাকে বইলা দিছে এখানে চলক দুইটা। মনে করো এটা হচ্ছে p(x, y), তাহলে এখানে চলক দুইটা। তাহলে মাত্রা বের করার জন্য দুইটা চলকের মাত্রাকে যোগ করতে হবে। তাহলে এখানে x এর মাত্রা 2, y এর মাত্রা 5, তার মানে টোটাল মাত্রা হচ্ছে 6, আর এখানে y এর পাওয়ার 5। তাহলে এই সমীকরণ হচ্ছে একটা 6 মাত্রার সমীকরণ, যার মুখ্য পদ হচ্ছে 2x² y⁴। কথা হচ্ছে মুখ্য সহগ কত? এখানে x ও চলক, y ও চলক, x y ব্যতীত বাকি কি আছে? 2। এই 2 হয়ে যাবে মুখ্য সহগ। ধ্রুবপদ, এখানে কোনো ধ্রুবপদ নাই, কারণ y ও চলক, x ও চলক, চলক ব্যতীত কোনো পদ নাই, সুতরাং ধ্রুবপদ হবে 0। এই সমীকরণে যদি এরকম থাকতো 3k - m, তাহলে ধ্রুবপদ কি হইতো? তখন ধ্রুবপদ হয়ে যাইত 3k - m, কারণ পুরা টার্মটাই, এই পুরা রাশিটাই চলক ব্যতীত। চলক ব্যতীত যারা যারা থাকবে তারাই হয়ে যাবে ধ্রুবপদ। ক্লিয়ার? কথা কি বুঝাইতে পারছি? তো যদি চলক 3টা থাকে, সেটার একটা উদাহরণ দিয়ে দেই, লাস্ট একটা উদাহরণ দিয়ে দেই। মনে করো চলক আছে x, y এবং z, 3টা চলক আছে। রাশিটা এরকম, মনে করো যে xy² প্লাস xyz প্লাস xy² z³ প্লাস y। এখন আসো, এখন ঘটনা কি হয়েছে? এইখানে দেখো মাত্রা 3, এইখানে দেখো মাত্রা 3, এইখানে এসে দেখো মাত্রা হয়ে গেছে 6, এইখানে মাত্রা 1। তাহলে xyz এইটার মাত্রা হবে 6, এটার মুখ্য পদ কোনটা হবে? xy² z³
মুখ্য পদের সহগ কত হবে? সহগ এখানে কিছু নাই মানে 1 আছে, সুতরাং মুখ্য সহগ হচ্ছে 1। এবং ধ্রুবপদ, এখানেও কোনো ধ্রুবপদ নাই, তার মানে হচ্ছে 0। আমি কি বুঝাইতে পারছি বহুপদী তোমাদের? তাহলে বহুপদীর সংজ্ঞাটা যদি থাকে তাহলে তোমাদের এই বিষয়গুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। এবার তোমাদের বইয়ের যে উদাহরণ কাজের মধ্যে যে প্রবলেমগুলো আছে যে বহুপদী হবে কি হবে না সেগুলো একটু সলভ করা যাক। তাহলে চলো একটু মনোযোগ দেওয়া যাক। এটা হচ্ছে তোমাদের বইয়ের কাজ, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 40 নাম্বার পৃষ্ঠার কাজগুলো হচ্ছে এগুলা। তোমাকে বলছে নিচের কোনটি বহুপদী অথবা বহুপদী নয়। 3 টাইপের ম্যাথ আছে কাজের মধ্যে, 3টাই দেখাচ্ছি, খেয়াল করো। বহুপদী, বহুপদী নয়, বহুপদী হলে টিক দিব, বহুপদী না হলে ক্রস চিহ্ন দিয়ে দিব, কথা শেষ। 2x কিউব, এটার থেকে বড় বড় প্রবলেম মাত্র দেখে আসলো, তাহলে 2x কিউব কোনো বিষয়ই না, এটা একটা বহুপদী। এই যে দেখো চলকের ঘাত ঋণাত্মক, এটা বহুপদী হতে পারে না। তাহলে দেখো আমাদের সংজ্ঞাটা কত সুন্দর, সংজ্ঞাটা যদি তুমি পড়ো তোমার কাছে বহুপদী একদম পানির মতো ক্লিয়ার হবে। এইখানে কি হয়েছে দেখো, চলকের ঘাত ভগ্নাংশ হইতে পারবে না। উপরে এ আছে সর্বোচ্চ 2টা, নিচে এ আছে 3টা, তাইলে আমি যদি কমন নেই, কমন নিয়ে ভাগও করি, নিচে এ বেশি থাকতেছে উপরে এ কম থাকতেছে, তার মানে ভগ্নাংশ, এটা বহুপদী না। আমি যদি একটু ক্যালকুলেশন দেখাই, উপরে এ কমন নিলে কত হয়? উপরে এ কমন নিলে হয় a + 1, নিচে দেখো এ কমন নাও, এ কমন নিলে কত থাকে? a² + 1, এই এ কেটে দাও, এবার a + 1 a² + 1, একটা পদকে আরেকটা পদ দ্বারা ভাগ করলে দেখো নিচের পদে হচ্ছে মাত্রা বড়, উপরের পদে মাত্রা ছোট, সুতরাং এটা অবশ্যই ভগ্নাংশ হবে। তার মানে এ কে উপরে উঠাইলে ইনভার্স হয়ে যাবে, এটা কখনোই বহুপদী হবে না। হ্যাঁ, একটা উদাহরণ দেওয়া যায় এই প্রবলেমগুলো সলভ করে, আমি এখানে একটি উদাহরণ দিব, আমি তোমাদের লিখে রাখলাম যাতে মনে থাকে। এবার আসো, এখানে চলক হচ্ছে c², এই যে তাকায় দেখো একটা c নিচে আছে, এই সিটা উপরে উঠলে এটার মাত্রা হয়ে যাবে ইনভার্স, সুতরাং এটা বহুপদী হতে পারে না। চলকের ঘাত ভগ্নাংশ হতে পারে না, n এর উপরে পাওয়ার আছে রুট, সুতরাং এটা বহুপদী হতে পারে না। একাধিক চলক আছে, x এর মাত্রা 1, y এর মাত্রা 1, z এর মাত্রা 1, সবাই অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা অবশ্যই বহুপদী হবে। এবার এখানে আসো, এই যে দেখো x নিচে আছে মানে কি? ভগ্নাংশ, এটা বহুপদী হতে পারে না। এখানে সহগ 3/4, সহগ তোমার কলা গাছ হোক সেটা তো তোমার দেখার বিষয় না। চলকের ঘাত দেখো কত আছে? 1, এখানেও চলকের ঘাত আছে 1, পূর্ণ সংখ্যা, এটা অবশ্যই বহুপদী। তাইলে বুঝতে পারছো, দেখা মাত্র অ্যান্সার হবে কোনটা বহুপদী কোনটা বহুপদী নয়। এটার একটা উদাহরণ দিতে চাইছি, তাহলে চলো একটা উদাহরণ, এটা তোমাদের বইয়ে ইনক্লুড করা নাই, থাকা উচিত ছিল বলে আমার মনে করি। এই ধরনের যদি থাকে x³ - 8 ডিভাইডেড বাই x - 2, এইটা কি বহুপদী হবে কি হবে না? এইটা বহুপদী হবে। তাইলে একটা ভগ্নাংশ কখন বহুপদী হবে এটা নির্ণয় করার জন্য তোমাকে উৎপাদকে বিশ্লেষণ শিখতে হবে। দেখো তো উপরের রাশিটাকে কি করা যায়? a³ - b³ ডিভাইডেড বাই x - 2 এর সূত্র নেওয়া যায়। এবার সূত্রটা বসাই দাও, a - b ইনটু a² মাইনাস ab প্লাস b² ডিভাইডেড বাই x - 2। এই x - 2 x - 2 যদি কেটে দাও থাকে হচ্ছে x² - 2x প্লাস 4। এইটার দিকে তাকাও, এটা কি বহুপদী না? এইখানে চলকের ঘাত 2, এইখানে চলকের ঘাত 1, তাহলে এটা ডেফিনেটলি একটা বহুপদী হবে। এটা যদি বহুপদী হয় তাহলে এই রাশিটা সমান সমানই তো এটা লেখা যায়, তাহলে এই রাশিটা বহুপদী হবে। অর্থাৎ ভাগ অবস্থায় থাকলে যে সবসময় বহুপদী হবে না বিষয়টা এমন না। উৎপাদকে বিশ্লেষণ করার পর উৎপাদক যদি বহুপদী হয় তাহলে আমাদের রাশিটা অবশ্যই বহুপদী হবে। আশা করি বুঝাইতে পারছি। এখন কাজের মধ্যে আছে হচ্ছে বহুপদীগুলার চলকের সংখ্যা ও মাত্রা নির্ণয় করতে বলছে, চলো একটু করে আসি। তাহলে দেখো তো এখানে ম্যাথ যে কয়টা আছিল এর মধ্যে থেকে আমি বেছে 3টা ধরলাম, বাকিগুলো SW তোমরা পারবা। এখানে চলকের সংখ্যা, বহুপদীগুলোতে চলকের সংখ্যা ও মাত্রা নির্ণয় করতে বলছে। এইদিকে তাকাও, x x x, তাহলে চলক কয়টি? চলক হচ্ছে একটি। চলক কয়টি? একটি। মাত্রা কত? দেখো তো x এর সর্বোচ্চ ঘাত কত? x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এটার মাত্রা হচ্ছে 2। এখানে m n, তাহলে চলক কয়টি? এখানে চলক হচ্ছে 2টি, m এবং n। চলক কয়টি? 2টি, m n, এই দুইটি হচ্ছে চলক।
এবার মাত্রা দেখো এম স্কোয়ার এন, তাহলে এইখানে মাত্রা হচ্ছে 3, এখানে মাত্রা কত 3, এম এন স্কোয়ার এখানেও মাত্রা হচ্ছে 3, তাহলে এই সমীকরণের মাত্রা কত, এটা একটা 3 মাত্রার সমীকরণ। আচ্ছা এইবার 3 নম্বরে আসো, এ বি সি, এ বি সি এখানে চলক হচ্ছে, এইখানে চলক হচ্ছে 3টি, এ বি সি 3টি চলক, মাত্রা বের করো, এ এর মাত্রা 2, বি এর মাত্রা 2, সি এর মাত্রা 2, যোগ করলে হয় 6, এটা একটা 6 মাত্রার সমীকরণ, 2 2 4 আর 2 6, কাজ শেষ। খুবই সহজ। এবার গ নাম্বারে কিছু ম্যাথ আছে, দেখো তোমাদের গ নাম্বারে যে উদাহরণগুলো দেওয়া আছে এই উদাহরণগুলো নিয়ে আমি অলরেডি কথা বলে ফেলছি। তারা কোশ্চেনটা কি করতে চাইছে, যদি এক্স কে মাত্রা ধরো, যদি এক্স কে চলক ধরো তাইলে মাত্রা কত হবে, যদি ওয়াই কে চলক ধরো তাইলে মাত্রা কত হবে, আবার দুইটাকেই চলক ধরলে মাত্রা কত হবে, এই বিষয়টা আমি বুঝাইতে চাচ্ছি। তাইলে মনে করো প্রথম কেসে এখানে আমি চলক ধরলাম এক্স কে, কাকে ধরলাম, চলক হচ্ছে এক্স। এক্স যদি চলক হয় তাইলে আসো আমরা মাত্রাটা হিসাব করি। এক্স চলক হইলে এখানে এক্স এর সর্বোচ্চ মাত্রা আছে 2, তাইলে মাত্রা হবে 2, এবং মুখ্য পদ হবে 3x স্কয়ার, মুখ্য সহগ হবে 3। আর যদি চলক y হয়, এই সমীকরণটাতে চলক যদি y হয় তাইলে দেখো y এর মাত্রা আছে সর্বোচ্চ 2, তাইলে মাত্রা হবে 2, y এর মাত্রা আছে সর্বোচ্চ 2, তাইলে মাত্রা হবে 2, শুধু 2, মাত্রা হবে শুধু 2। মুখ্য পদ হচ্ছে -y স্কয়ার, মুখ্য সহগ -1, মাইনাস থাকলে সেটা সহগের সাথে চলে যায়। তাহলে এই সমীকরণে দুইটাই যদি চলক হয় x এবং y, তাইলেও দেখো মাত্রা 2, তাহলে মুখ্য পদ 3x স্কয়ার y স্কয়ার দুইটাই মুখ্য পদ, কারণ দুইটার মধ্যেই মাত্রা আছে। আচ্ছা এইবার এখানে আসো, যদি এইখানে চলক আছে একটা x স্কয়ার x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 4 3, তাহলে এইখানে মাত্রা চলকের সর্বোচ্চ মাত্রা আছে হচ্ছে 6, তাহলে এখানে মাত্রা হবে হচ্ছে 6। মুখ্য পদ কত, x টু দি পাওয়ার 6, মুখ্য পদ x টু দি পাওয়ার 6, মুখ্য সহগ হচ্ছে -1। এবার এই সমীকরণটাতে আসো, এই সমীকরণটাতে চলক যদি x হয়, চলক x হলে তাহলে x এর মাত্রা এখানে স্কয়ার, এখানে x এর মাত্রা 4, চলক x হলে মাত্রা হবে হচ্ছে 4, মাত্রা হবে 4। সেই ক্ষেত্রে মুখ্য পদ হবে হচ্ছে -4x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, এবং মুখ্য সহগ যদি বের করতে বলে তাহলে মুখ্য সহগটা হবে -4y টু দি পাওয়ার 4। কারণ কি, তখন x টু দি পাওয়ার 4 ব্যতীত যা আছে সম্পূর্ণটাই হয়ে যাবে মুখ্য সহগ। তাহলে চলক যদি x হয়, এবার আসো সেম সমীকরণ কিন্তু চলক যদি y হয়, চলক কে হবে, চলক y হইলে তাইলে আসো মাত্রা, y এর সর্বোচ্চ ঘাত কোথায় আছে দেখো তো, এখানেই তো আছে, তাইলে হবে y টু দি পাওয়ার 4। আচ্ছা এই যে এখানে নীল কালি দিয়ে লিখি, চলক যদি y হয় মাত্রা হবে 4, এবং মুখ্য পদ এইটাই হবে -4x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। সেই ক্ষেত্রে মুখ্য সহগ কিন্তু হয়ে যাবে -4x টু দি পাওয়ার 4। কথা কি বোঝানো গেল, কত সিম্পল করে লেখা দিলাম। এইবার যদি চলক x y দুইটাই হয়, এটাকে বাম সাইডে লিখি, চলক হচ্ছে x এবং y দুইটাই চলক, সেই ক্ষেত্রে মাত্রা কত হবে, x এর মাত্রা এখানে 2 এখানে 1, যোগ করলে 3, আর এখানে হবে 8, সেই ক্ষেত্রে মাত্রা হবে 8। মুখ্য পদ হবে -4x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, এবং মুখ্য সহগ হবে -4। তাহলে মাত্রা একটা কনসিডার করলে কি হবে, x কনসিডার করলে কি হবে, y কে মাত্রা কনসিডার করলে কি হবে চলক, এবং x y দুইটাকেই চলক কনসিডার করলে কি হবে। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে 1, তার মানে 1 এর ভিতর সব। আশা করি বহুপদী রিলেটেড কোনো সমস্যা তোমাদের থাকবে না। তোমরা যে কোনো পদ দেখলে বলতে পারবা পদটা বহুপদী হবে কি হবে না, পদের মাত্রা কত, পদের মাত্রাটা বের করা অনেক জরুরি। কারণ কোন পদের মাত্রা যদি 3 হয় তাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা উৎপাদক পাবো 3টা, কোন পদের মাত্রা যদি 2 হয় তাকে উৎপাদকে বিশ্লেষণ করলে উৎপাদক পাবো 2টা। অর্থাৎ একটা পদের মাত্রা 5, ওই পদটাকে সমাধান করলে x এর মান 5টা পাবো। কোন পদের মাত্রা যদি 6 হয়, ওই পদের সমাধান করলে x এর মান 6টা পাবো। এই যে সমাধান, একে বলা হয় মূল বা রুট বা বীজ বা চলকের মান। পরবর্তী ক্লাসে আমরা, মানে আজকের ক্লাসটা মোটামুটি অলমোস্ট 40 মিনিট প্লাস হয়ে গেছে। এখন যদি ভাগশেষ উপপাদ্যতে ঢুকি তাহলে সম্পূর্ণ ভাগশেষ উপপাদ্যটা একদম স্মুথলি ঢুকে বের হইতে পারবো না।
ক্লাস অনেক বড় হয়ে যাবে। তো আজকের ক্লাসটাতে আমি ইন ডিটেলস, মানে এত ডিটেলসে আমি খেয়াল করে দেখলাম তোমাদের এসএসসির বইটাতে এত ডিটেলসে বহুপদী সম্পর্কে বলে নাই। তো আমি আমার দিক থেকে চেষ্টা করলাম আমার জ্ঞানের পরিধিতে যতটুকু কোলায় আমি ডিটেলসে বলার। আরো ডিটেলস বলা যাইতো, সেই ক্ষেত্রে আবার ইন্টারের বেসিক কনসেপ্ট আনতে হইতো। যেমন মনে করো যে ই টু দি পাওয়ার এক্স, লগ এক্স, লন এক্স, এগুলা বহুপদী কেন হয় না, এগুলার ধারা কি, এগুলো অনেকগুলা কথাই বলা যাইতো, সেই দিকে গেলাম না। তো তোমাদের বেসিকের জন্য যতটুকু প্রয়োজন ছিল এর বাহির থেকে তোমাদের বহুপদী আসবে না, একদম শিওর থাকো। তাহলে বহুপদী ধারণা যদি পেয়ে থাকো, পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ ভাগশেষ উপপাদ্য করব এবং এই রিলেটেড যতগুলা উৎপাদক বিশ্লেষণ তোমাদের বইয়ে আছে, অনুশীলনীতে এবং কাজে, সবগুলো আমরা প্র্যাকটিস করব। তো ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই তোমাদের দাওয়াত রইল, আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।